নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দত্তয়ান মিত্র। আজকে কিন্তু আমাদের আন্দামান ভ্রমণের থার্ড দিন। ভিডিওটা আমি যেখান থেকে শেষ করেছি আবার এখান থেকেই শুরু করছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের উদ্দেশ্যে যাত্রা। আমরা কিন্তু সকাল সকাল উঠে বেরিয়ে গেছিলাম। পোর্ট ব্লেয়ারে আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে কিন্তু এই হ্যাভলক এই জেটিটায় আসতে 5 থেকে 10 থেকে 15 মিনিট মতোই টাইম লাগে। এটা হচ্ছে প্রাইভেট জেটি যেখান থেকে ছাড়ে সেই জেটি পোর্ট ব্লেয়ারে। এবং এখান থেকে মেন যে প্রাইভেট জেটিগুলো এখান থেকে ছাড়ে, যেমন ম্যাক্রুজ বলুন বা নটিকা বলুন, সব কিন্তু এই জেটি থেকেই ছাড়ে। তাছাড়াও কিন্তু প্রাইভেট জেটি ছাড়াও এখান থেকে গভর্নমেন্ট জেটিও ছাড়ে, বা সেটা কিন্তু হ্যাভলকে যেতে একটু বেশি সময় নেয়। এই প্রাইভেট জেটিগুলো হ্যাভলকে পৌঁছাতে 1.5 to 2 আওয়ার্স এরমই টাইম নেয়। তো আমাদের বুকিং ম্যাক্রুজে কিন্তু আন্দামানে আসার আগেই জেটিটা বুক করে নিয়েছিলাম। এটা আপনারা আইআরসিটিসি ট্যুরিজম থেকেও বুক করতে পারেন, বা আমাদের যেটি ছিল ম্যাক্রুজ, আমাদের যে ভেসেল ছিল ম্যাক্রুজ, এই ম্যাক্রুজ ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা এটা বুকিং করে নিতে পারেন। এর কিন্তু দুরকম বুকিং হয়, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে আপার ডেকে। আমাদের বুকিং ছিল আপার ডেকে। আর প্রাইস রেঞ্জ যদি বলতে হয়, জেনারেলি এটা 2000 to 2.5K, মানে 2500-এর মধ্যেই পড়বে। গভর্নমেন্ট জেটির হয়তো প্রাইসটা একটু কম হবে, বাট এটা কিন্তু হ্যাভলকে পৌঁছতে বেশি টাইম নেবে। তো আমাদের বুকিং বলেছি ম্যাক্রুজে ছিল। তো সকালে এটা 8টার দিকে ছেড়েছিল ম্যাক্রুজ, এবং এটা হ্যাভলকে ওই 10টার মধ্যে ঢুকে গেছিলো। আমাদের টাইমে কিন্তু ওয়েদার একটু খারাপ ছিল, বাট তেমন কিছু প্রবলেম হয়নি। এই দিনটা ওয়েদার ভালোই ছিল, খারাপ ছিল না। তো আমরা সকাল সকাল উঠে 8টার মধ্যে কিন্তু এই জেটিতে চলে আসি। এসে এখানকার ভেতরে কিন্তু ইন্টেরিয়ারটা আমার বেশ ভালো লেগেছে, এবং যেটিটা একদম কিন্তু রাইট টাইম, আমাদের ম্যাক্রুজ কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছিল। 8টা বললে যে 8টাতেই ছেড়ে দিয়েছে। আর একটা ব্যাপার, এখানে যখন আপনারা এই ম্যাক্রুজে যখন বোর্ড করতে আসবেন, তখন কিন্তু এই যে জেটিতে কিন্তু বিশাল চেকিং হয়। যেমন আমাদের এয়ারপোর্টে ঢোকার আগে আমাদের সব লাগেজ চেক করতে হয়, এই জেটিতে ঢোকার আগেও, এই ম্যাক্রুজে ওঠার আগেও কিন্তু আমাদের সমস্ত লাগেজ চেক করতে হয়েছে। এবং ওরা কিন্তু যে হ্যান্ড লাগেজগুলো শুধু আমরা নিজেদের সাথে নিয়ে নিয়েছিলাম, অন্য যে বড় লাগেজগুলো ছিল, যেগুলো যেহেতু আমরা এখানে পোর্ট ব্লেয়ারে হোটেল ছেড়ে দিয়েছিলাম, আমাদের হ্যাভলকেই হোটেল বুকিং ছিল, আমাদের সাথে যে বড় লাগেজগুলো ছিল সেটা কিন্তু ওদের স্টাফরা এসে চেকিং করে এখানে নিয়ে নিয়েছিল। আমাদের সাথে সেই ছোটো যে ছোটো ব্যাগ বা হ্যান্ড লাগেজগুলোই কিন্তু আমরা এখানে আমাদের সাথে ক্যারি করছিলাম। আচ্ছা, যেহেতু সকালে এসেছি, আমরা পোর্ট ব্লেয়ারে যে হোটেলে ছিলাম সেখানে কিন্তু আমাদের ব্রেকফাস্ট বুকিং ছিল, বাট এত সকালে তো ব্রেকফাস্ট করে আসা পসিবল ছিল না। তাই আমরা হোটেলে বলে রেখেছিলাম, ওরা কিন্তু আমাদের সকালবেলা আমাদের ব্রেকফাস্ট কিন্তু আমাদের সাথে প্যাক করে দিয়েছিল। তো সেটা নিয়ে আমরা এখানে এসে গেছিলাম। তাছাড়াও কিন্তু এখানে আপনারা কিন্তু প্রতিটা ক্রুজেই কিন্তু ছোটো ছোটো খাবারের স্টল কিন্তু আছে, কিন্তু সেখানে প্রাইস একটু ওপরের দিকে। যাই হোক, আমাদের হোটেল থেকে আমাদের খাবার আমাদের সাথে ছিল। এখানে দিয়ে দিয়েছিল স্যান্ডউইচ দিয়েছিল, একটা ওই ফ্রুট জুস দিয়েছিল, একটা কলা দিয়েছিল, ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিল, এবং একটা মিষ্টি টাইপ একটা দিয়ে দিয়েছিল। বেশ ভালোই লাগছিলো, যেহেতু কেয়ার করা যাবে এত সকালে, তো এর থেকে ভালো বা বেটার অপশন পাওয়া তো পসিবল ছিল না। বেশ ঠিক ভালোই লাগছিলো। আর সকালে কিন্তু বাইরে থেকে সমুদ্রটা দেখতেও খুব সুন্দর লাগছিলো। সেদিন কিন্তু সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছিলো। তো আমরা একটু বেশ কনফিউশনে ছিলাম যে আদৌ ছাড়বে কিনা বা আমরা পৌঁছতে পারবো কিনা। পরে কিন্তু সৌরভ ম্যাক্রুজের কন্ট্রোল অফিসে কল করে জানতে পারে যে না, কোনো প্রবলেম নেই। যদি বৃষ্টি হয় বা ওয়েদার খারাপ হয়, ছোটো যে ফেরিগুলো সেগুলো না ছাড়লেও ম্যাক্রুজ বা নটিকার মতো বড় ফেরিগুলো ছেড়িয়ে দেয়, সেক্ষেত্রে তেমন কোনো প্রবলেম হয় না। আচ্ছা, আমি বলছিলাম যে আমরা হ্যান্ড লাগেজগুলো নিজেদের সাথে নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু লেগ স্পেসটা যথেষ্ট বড় দিয়েছিল, এবং আমরা খুব কমফোর্টেবলি বসতে পেরেছিলাম, এবং পাশে কিন্তু একটা ব্যাগট্যাগ রাখারও মোটামুটি জায়গা ছিল। তো চারিদিকটা কিন্তু বেশ কমফোর্টেবল ছিল, কোনো প্রবলেম কিন্তু হচ্ছিল না। প্লাস যেহেতু আমাদের উইন্ডো সিট ছিল, সাইডে কিন্তু সমুদ্রটা দেখতেও খুব ভালো লাগছিলো। আর আমি আগেই বলেছি, আমরা কিন্তু পূজা ভ্যাকেশনে আন্দামানে এসেছিলাম। তো আন্দামানে কিন্তু প্রচুর বাঙালি ট্যুরিস্ট ছিল। তো আমি একটুখানি জেটিটা ঘুরে দেখছিলাম। একটু ছাড়ার পরে আমরা নিচে এসে নিচের ডেকটা একটু দেখছিলাম। নিচে আমি যতটা শুনেছিলাম যে টার্বুলেন্সটা একটু বেশি হয়, তাই আমরা আপার ডেকে টিকিট বুকিং করেছি। আপনারা চাইলে নিচেও করতে পারেন, সেক্ষেত্রে হয়তো টিকিটের প্রাইস একটু কম হবে। তো
এখানে কিন্তু ছোটো ছোটো ফুড কাউন্টারে আছে, এখানে কিন্তু ওই কফি, সিঙ্গারা, স্যান্ডউইচ এসব ছোটো ছোটো জিনিস পাওয়া যাচ্ছিলো। আমরা একটু জাস্ট প্রাইসটা চেক করার জন্য কফি আনতে গেছিলাম, মানে ওখানে কফির প্রাইস বলেছিল 50 রুপিস, মানে মোটামুটি ঠিকই আছে, খুব বেশি হয়তো নয়, কিন্তু টুকটাক খাবার বা স্ন্যাক্স কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো। যেহেতু জার্নিটা একটু লম্বা, প্রায় ধরুন 1.5 থেকে 2 ঘন্টা, তো টুকটাক এখানে স্ন্যাক্স তো চলতেই পারে। আর ইভেন এখানে কিন্তু সব হোটেলেই ব্যবস্থা আছে, আপনারা যদি সকালে পোর্ট ব্লেয়ার থেকে হাবলকের উদ্দেশ্যে বেরিয়ে যান এবং যদি হোটেলে বলে রাখেন, ওরা কিন্তু আপনাদের ব্রেকফাস্ট সকালে প্যাকই করে দেবে। এই নিচে কিন্তু বেশি ভালো দেখা যাচ্ছে, আর তুই ওপরে গেলি কেন? একটা বললো যে নাকি আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু আমরা হ্যাভলক আইল্যান্ডে পৌঁছে যাই। বলেছিলাম একটু ওয়েদার একটু খারাপই ছিল, তো ভালোই বৃষ্টি পড়ছিল। যাই হোক, আমরা কিন্তু ওই 2 ঘন্টার মধ্যেই হ্যাভলকে পৌঁছে যাই। এই যে সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে হ্যাভলক আইল্যান্ড, বাট এখন কিন্তু আইল্যান্ডের নতুন নাম হচ্ছে স্বরাজ আইল্যান্ড। স্বরাজ আইল্যান্ড এটা কিন্তু 2018 সালে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি দ্বারা এই নামটি দেওয়া হয়। তো এখন হ্যাভলককে অনেকেই স্বরাজ আইল্যান্ড বলেও চেনে, বাট ওখানে কিন্তু কমনলি হ্যাভলক আইল্যান্ড বলেই পরিচিত। আমাদের ম্যাক্রুজ কিন্তু একদম রাইট টাইমে হ্যাভলক আইল্যান্ডে চলে আসে। আসার পরে কিন্তু ওই আমরা ম্যাক্রুজ থেকে নামার পরে আপনাদের লাগেজ কালেক্ট করে নিতে হবে। সেক্ষেত্রেও যে এখানকার যারা স্টাফ, তারাই কিন্তু লাগেজ বার করে দিচ্ছিলো এবং যে যার মতো লাগেজ কালেক্ট করে নিচ্ছিল। আর আমাদের আগেই আমরা হ্যাভলকে পৌঁছাবার আগেই কিন্তু ওখানকার হোটেলে কথা বলে গাড়ি ঠিক করে নিয়েছিলাম। তো আপনাদের যে গাড়ি বুকিং থাকবে, তারা কিন্তু এখানকার যে হ্যাভলকের যে জেটি, ওখানে এসে কিন্তু ড্রাইভার ওয়েট করছিল। আমাদের এখানে যে হোটেল বুকিং ছিল, সেটা কিন্তু এই জেটির একদম কাছে, প্রায় ধরুন 5 থেকে 10 মিনিটও লাগছিল না জেটি থেকে যেতে। তবুও যেহেতু অনেক লাগেজ ছিল, তাই গাড়ি তো করতেই হয়েছিল। এখান থেকে নেমে আমরা লাগেজ নিয়ে আমাদের ড্রাইভারকে ফোন করে নিয়েছিলাম। তো ওরা জেটির কাছেই, জাস্ট এক্সিট গেটের কাছেই ওয়েট করছিল। এটাই সেই হ্যাভলক আইল্যান্ড। দেখুন চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে, বা বলতে গেলে এটাই হচ্ছে সেই স্বরাজ দ্বীপ।
দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে যাই। আমি আগেই বলেছি আমাদের হোটেল কিন্তু খুব কাছে ছিল এই জেটি থেকে, 10 মিনিট মতো, এর থেকে বেশি তো অবশ্যই নয়। আচ্ছা, এটা হচ্ছে রাধাকৃষ্ণ কটেজ। আমাদের হ্যাভলকে রাধাকৃষ্ণ কটেজই বুক ছিল। আমরা কিন্তু আগে এটা বুক করে নিয়েছিলাম, আমরা 11টা থেকে বুক করেছিলাম। তাছাড়াও কিন্তু এটা বিভিন্ন রকমের যে হোটেল বুকিং ওয়েবসাইট সবেতেই কিন্তু হোটেলটা অ্যাভেলেবেল। এখানে কিন্তু মানে এখন এদের কিন্তু খুব বিজি শিডিউল চলছিল, প্রচুর প্রচুর ট্যুরিস্ট ছিল বলতে গেলে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজোর ব্যাপার ছিল, তো বেঙ্গল থেকে তো প্রচুর লোক এসেছিলো। তাছাড়াও কিন্তু এখানে আমি দেখেছিলাম সাউথ ইন্ডিয়ান থেকেও প্রচুর লোক এসছে। এগুলো হচ্ছে, এটা আমরা 11টা থেকে বুক করেছিলাম। এখানে আমাদের সকালে ব্রেকফাস্ট বুকিং ছিল। ওই সব নিয়ে এখানকার পার ডে হোটেল প্রাইস ওই 3,500 থেকে 4,000 এরম। এই প্রাইসের মধ্যে আপনারা হ্যাভলকে প্রচুর প্রচুর অপশান পেয়ে যাবেন। আমাদের দুটো ঘর বুকিং ছিল। এটা হচ্ছে আমাদের ঘর, একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। জেনারেলি যে যে জিনিসগুলো থাকে অ্যাকচুয়ালি একটা আলমারি দিয়েছিল, একটা ড্রেসিং টেবিল, তো সবই ছিল, এবং এসি তো অবশ্যই ছিল। তো এটা কিন্তু আমাদের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রুম। তাছাড়াও এদের প্রিমিয়াম রুম, আরও বিভিন্ন রকমের রুমস অ্যাভেলেবেল। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তো আপনারা অ্যাগোডা বা আরও যে সমস্ত গোয়াইবিবো যে সমস্ত হোটেল বুকিং ওয়েবসাইট আছে সেখান থেকে চেকিং করে নিতে পারেন। সামনে কিন্তু একটা বারান্দা আছে, এই বারান্দা থেকে কিন্তু এদের হোটেলের এদের যে রিসর্টের যে ভিউটা, এটা কিন্তু খুব সুন্দর আসছিল। আর যেহেতু সেদিনকে বৃষ্টি পড়ছিল, তো চারিদিকে প্রচুর গ্রিনারি ছিল, সামনে একটা গার্ডেন ছিল, তো খুব সুন্দর লাগছিল দেখতে। সামনের ঘরটায় মারা ছিল। আমরা কিন্তু হ্যাভলগে পৌঁছে একটু ফ্রেশ হয়ে এলিফ্যান্টা আইল্যান্ড যাব বলে তার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। এবং এখানে এসে জানতে পেরেছিলাম আগের কদিনে ওয়েদার খারাপ হওয়ার কারণে কিন্তু এলিফ্যান্টা আইল্যান্ডে যেতে গেলে যে স্পিড বোটে করে যেতে হবে সেটা কিন্তু বন্ধ ছিল। তো আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো হয়েছিল, তাই স্পিড বোটের পারমিশন ছিল। তাই আমরা বেশি দেরি না করে একদম হোটেলে পৌঁছে জাস্ট লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা কিন্তু এলিফ্যান্টা যাব বলে বেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে সেই হ্যাভলকের সেই জেটি। এখানে কিন্তু আপনাদের টিকিট বুক করে নিতে হবে এলিফ্যান্টা যাওয়ার জন্য। এবং এখানে কিন্তু বিভিন্ন রকমের, আপনারা যদি এলিফ্যান্টা গিয়ে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটি করতে চান সেটাও কিন্তু আপনারা এখান থেকে বুক করে নিতে পারেন। আমরা নিয়েছিলাম হচ্ছে ব্যানানা ড্রাইভ বলে একটা ড্রাইভ এবং সেমি সাবমেরিন ড্রাইভ। তো এগুলো আপনারা এখান থেকে বুক করে নিতে পারেন। এখান থেকে ওরা আপনাদেরকে একটা করে টিকিট দেবে। সেই টিকিট যদি হ্যাভলক আইল্যান্ডে গিয়ে যান সেখানে আপনারা টিকিট দেখালে আপনারা যে রাইড নিয়েছিলেন সেই রাইডগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের সাথে যে স্পিড বোটের যে ড্রাইভার থাকবে সেই কিন্তু আপনাদেরকে গাইড করবে, সেই আপনাদের ওখানে গিয়ে সমস্ত রকম অ্যাক্টিভিটি করাতে সাহায্য করবে। আর একটা কথা এখানে কিন্তু বলেছিল পার বোটের সাথে এদের কিন্তু বলবে একটা স্নরকেলিং হচ্ছে কমপ্লিমেন্টারি। কিন্তু এই স্নরকেলিং কিন্তু যে কমপ্লিমেন্টারিরা স্নরকেলিংটা দেয় সেটা কিন্তু ওই সমুদ্রের ধারে জাস্ট বালি দেখা, তার বেশি ওরা কিছু দেয় না। আপনারা যদি এটা আপনাদের নিতেই হবে, এটা কমপ্লিমেন্টারি থাকে প্রতিটা বোটের সাথে। আর পার বোর্ডে প্রাইস পড়বে পার হেড 1000 রুপিস। সেটা হ্যাভলকে আপনাদের এলিফ্যান্টা বিচে পৌঁছে আবার এটা ফেরত নিয়ে আসবে। তো আমরা সেই মতো আমরা নিজেদের বোর্ডে উঠে গেছিলাম। আর সেদিনকার কিন্তু ওয়েদার বেশ ভালোই খারাপ ছিল, সমুদ্রের টার্বুলেন্স কিন্তু যথেষ্ট ছিল। যদি আমাদের সবারই লাইফ জ্যাকেট ছিল তবুও একটু ভয় কিন্তু অবশ্যই লাগছিল। আর আমরা এখান থেকে এই ফেরির প্রাইস প্লাস আমি বলেছিলাম আমরা দুটো রাইড নিয়েছিলাম, সেই রাইডের একবারে টাকা দিয়ে তার টিকিট একবারে নিয়ে নিয়েছিলাম। আমাদের ব্যানানা রাইডের জন্য এখানে কিন্তু বিভিন্ন রকম রাইড আছে এলিফ্যান্টাতে, ব্যানানা রাইড আছে, অক্টোপাস রাইড আছে, বিভিন্ন রকম রাইড আছে। এগুলো কিন্তু পড়েছিল পার হেড 600। আর আমরা একটা সেমি সাবমেরিন নিয়েছিলাম, সেই সাবমেরিন কিন্তু পড়েছিল পার হেড ওই 3000 থেকে 3500 মতো। যদিও সেটা আমার খুব একটা ভালো লাগেনি সাবমেরিনটা, জাস্ট 10 to 15 মিনিটস তারপরে ওরা নামিয়ে দেবে, সেখানে চার্জটা একটু বেশিই লেগেছে। তবুও স্টিল আমরা যেহেতু ফার্স্টবার গেছি তো সব রকম একটা এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি করে নেওয়া। তো এখান থেকে কিন্তু এলিফ্যান্টা আইল্যান্ডের ডিস্টেন্স কিন্তু যথেষ্ট বেশি। আমাদের বোর্ডে কিন্তু প্রায় 40 to 45 মিনিটস টাইম লেগে গেছিলো পৌঁছাতে। এরম ছোটো ছোটো কিন্তু প্রচুর বোট এখান থেকে হ্যাভলক থেকে ট্যুরিস্ট নিয়ে এলিফ্যান্টা আইল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিলো। এটাই হচ্ছে আমাদের বোট।
আমাদের কিন্তু প্রায় 40-45 মিনিট মতো সময় লেগে যায়। আর সেদিনকে যেহেতু ওয়েদার একটু খারাপ ছিল, প্রচুর টার্বুলেন্স হচ্ছিল, কিন্তু এই বাচ্চা নিয়ে যারা যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি ভয়ের লাগার তো ব্যাপার থাকে। এই যে স্পিড বোটের যে ড্রাইভার, ওরাই কিন্তু আপনাদের এলিফ্যান্টাতে এসে সমস্ত রকম গাইড কিন্তু ওরাই করে দেবে। আমরা কিন্তু পৌঁছতে প্রচুর পুরোপুরি ভিজে গেছিলাম বলতে গেলে। একে তো বৃষ্টি হচ্ছিল, তারপরে সমুদ্রের টার্বুলেন্স খুব ভালো রকমভাবেই ছিল, তো একটা অন্যরকম একটা অভিজ্ঞতা অ্যাকচুয়ালি। তো এখানে যে বিভিন্ন রকমের রাইডগুলো দেখতে পাচ্ছিলেন, এইগুলোই সেই রাইডগুলো। আপনারা যে মানে আপনারা যদি ওখানে বুকিং করে নাও আসেন, এখানে গিয়েও কিন্তু আপনারা বুকিং করতে পারেন। আর একটা কথা, এলিফ্যান্ট আইল্যান্ডে এসে কিন্তু পুরোটাই এইসব ওয়াটার অ্যাক্টিভিটিস। এই ওয়াটার অ্যাক্টিভিটিস ছাড়া কিন্তু আর কিছু এখানে বিশেষ তেমন নেই। এখানে 2-3 ঘন্টা ওয়েট করে আমাদের সমস্ত রাইডগুলো কমপ্লিট করে তো আপনারা আপনাদের যে স্পিড বোটের যে ড্রাইভার, তাদের সাথে তারাই আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেবে এবং তারাই আবার আপনাদেরকে হাবলগে পৌঁছে দেবে। এটা কিন্তু সেই এলিফ্যান্টা আইল্যান্ড। সেখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট ছিল অ্যাকচুয়ালি। আচ্ছা, প্রতি বোটের সাথে কিন্তু একটা কমপ্লিমেন্টারি স্নরকেলিং থাকে। আপনারা ইচ্ছা করলেই অ্যাডভান্স স্নরকেলিংও করতে পারেন। আমি কিন্তু নিয়েছিলাম, সেক্ষেত্রে পড়েছিল পার হেড 1600 টাকা করে। ওরা জাস্ট একটু দূরে গিয়ে তলায় যে কোরালস, বিভিন্ন রকমের ফিশ, ওগুলো দেখিয়ে দেয়। ওটা কিন্তু ভালোই, খুব একটা খারাপ না, আমার তো ভালোই লেগেছিলো। এটাই হচ্ছে আমাদের সাবমেরিন। আমি বলেছিলাম আমাদের সেমি সাবমেরিনের রাইডটা বুকিং ছিল। এটা কিন্তু পার হেড 3500 করে পড়েছিল। আমি আবারও বলছি, এটা কিন্তু আমার ততটাও ভালো লাগেনি। এই এদের যে মানে প্রাইসটা একটু বলতে গেলে কস্টলি লেগেছে আমার। এই অক্টোপাসটা দেখো। তাহলে ওর নামও খাবে আগে। এই যে আমাদের সাবমেরিন চলে এসছে। এটা কিন্তু সাবমেরিনের ভেতর থেকে বাইরের সমুদ্রের ভিউ। প্রথম দিকে ধারের কাছটা একটু ঘোলা ঘোলা জল বলে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছিল না, বাট পরের দিকে কিন্তু এই কোরাল রিপস বা বিভিন্ন রকমের ফিশ ভালোই দেখা গেছে। বাট এই প্রাইসে এটা ততটাও কিন্তু ফ্রুটফুল হবে না। এর থেকে কিন্তু স্নরকেলিংয়ের এক্সপিরিয়েন্স আমার বেশি ভালো হয়েছে। কিন্তু যারা অ্যাভাব 60 বা যারা একটু এজেড বা যারা বাচ্চা, তাদের কিন্তু স্নরকেলিং অ্যালাউ না। সেক্ষেত্রে আপনারা সাবমেরিন নিতে পারেন, বাট সাবমেরিনের থেকে অনেক ভালো অপশানস কিন্তু ওখানে অ্যাভেলেবেল। আমাদের 10 থেকে 15 মিনিট 3500 কিন্তু এইটুকুনি ঘুরিয়েছিল। বাচ্চাদের জন্য কিন্তু আরও অনেক রকম অ্যাক্টিভিটিস এই এলিফ্যান্টা আইল্যান্ডে অ্যাভেলেবেল। বাট এই এলিফ্যান্টা আইল্যান্ডে আমার যতটা মনে হলো, ওয়াটার অ্যাক্টিভিটিস ছাড়া আর কিন্তু এখানে বিশেষ তেমন কিছুই করার নেই। আর ছোটোদের কিন্তু এই সাবমেরিন থেকে সমুদ্রের তলায় বিভিন্ন রকম দৃশ্য দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমাদের সাথেও কয়েকজন ছোটো বাচ্চা ছিল, তারা কিন্তু দেখলাম খুব মজা করছিল। তাছাড়াও কিন্তু সি ওয়াক বা স্কুবা ড্রাইভিংও অ্যাভেলেবেল ছিল, বাট সেদিনকে যেহেতু ওয়েদার একটু খারাপ ছিল, তাই জন্য কিন্তু স্কুবা ড্রাইভিংয়ের পারমিশন সেদিনকে ছিল না।
ভেতর থেকে হয়তো অতটা ভালো ফটো ওঠেনি, বাট দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। কখনো বিভিন্ন রকমের মাছ বা কখনো এই কোরালস বিভিন্ন রকমের, দেখতে বেশ ভালো লাগছিল। ওই বড় ব্যাগটা কি? বড় ব্যাগটা সারা কোরাল দেখো, কোরাল দেখো। অনেকটা যেন মনে হচ্ছিল অ্যাকোয়ারিয়ামের মধ্যে একদম ঢুকে গেছি। এই তো কি ব্যাপার? এইগুলোই তো আমি দেখে গেলাম। এখানে কিন্তু একজন সব সাবমেরিনের সাথে একজন গাইড ছিলেন, তিনি কিন্তু বিভিন্নভাবে বোঝাচ্ছিলেন, বিভিন্ন রকমের ফিশের নাম বলে দিচ্ছিলেন। এরা কিন্তু প্রতিটা সাবমেরিনের সাথে কিন্তু একজন গাইড থাকবেন, এবং আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে তিনি কিন্তু উনি সব কিছু আনসার দিচ্ছিলেন। এটা কত বলবো? এটা কোরালসগুলো কোথায়? কোরালসগুলো হয়ে যাচ্ছে। রাইট সাইডে দেখবেন দুটো কাপড়ের মাঝখানে ব্রাউন কালারের জেলি জেলি মতো না থাকবে, ওটাকে বলে নিমো। ওর মধ্যে মাছ আছে অরেঞ্জ এন্ড হোয়াইট কালারের, ওকে বলে ফিশ। হ্যাঁ, ওটা হচ্ছে মাছের ঘর। আমরা অনেকেই হয়তো ফাইন্ডিং নিমো সিনেমাটা দেখেছি, এখানে কিন্তু সেই নিমো মাছের যে ঘর এসবও দেখা যাচ্ছিল, এবং উনি আমাদের সেটাই বোঝাচ্ছিলেন অ্যাকচুয়ালি। যেহেতু ফাইন্ডিং নিমো সিনেমাটার সাথে অনেকেই পরিচিত, তো সেটা দেখতে বেশ ভালো লাগছিল। না, ওটাই নিমোর ঘর, ওটা রেড কালার, ওই যে নিমোগুলো। এখান থেকে কিন্তু কোরালসগুলো খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আর বড় মাছ দেখো, নীল মাছটা কোনটা? ওটা নিমো, ওটা নিমোর ঘর। ওই কিন্তু কমলা মতো মাছ ঘুরছে, ওটা নিমো ফিশ, আর ওটা ওর বাড়ি লালটা। এগুলি আমি দেখে গেলাম একটু আগে। কিনা পুরো আলাদা জগৎ। হ্যাঁ দেখছি। এগুলো কিন্তু সব লাইভ কোরাল, এরাই কিন্তু সমুদ্রের নিচে অক্সিজেনের যোগান দেয়।
এরপরে আমরা কিন্তু আবার ওই স্পিড বোর্ডে করে আবার আমাদের হোটেলে ফিরে চলে আসি। জেনারেলি আপনাদের কিন্তু 3 ঘন্টাই টাইম দেবে ওই এলিফ্যান্ট আইল্যান্ডে কাটাবার জন্য। এরপরে আমরা আবার সেম স্পিড বোর্ডে আবার হোটেলে ফিরে চলে আসি। যেহেতু আমাদের লাঞ্চ হয়নি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমরা আমাদের হোটেলে এসে এরপরে আমরা লাঞ্চ করে নিই। এবং বাইরে ওয়েদার কিন্তু খুব খারাপ হয়ে যায়, এরপরে আবার প্রচণ্ড বৃষ্টি নামে। তো এরপরে আমরা আর কোথাও আমাদের বেরোনো হয়নি, জেনারেলি ওয়েদারের জন্যই বেরোনো হয়নি। ওয়েদার ভালো থাকলে এখানে আরও দুটো ফেমাস বিচ আছে, রাধানগর বিচ আর কালাপাহাড় বিচ, সেগুলো হয়তো যাওয়া হতো। যেহেতু আজকে ওয়েদারটা খারাপ ছিল তাই আমরা ঠিক করেছিলাম কালকে আবার এই দুটো বিচে যাব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার আন্দামান সিরিজের আগের দুটো ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, যদি এই ভিডিওটা ভালো লাগে ওটাও দেখে নিতে পারেন, আশা করি ওটাও ভালো লাগবে। চলুন আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট। আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে, টাটা।